নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। তুরস্কের আকাশে আজ চরম উৎকণ্ঠা, আর সে দেশের মিডিয়া হাউসগুলোতে ছড়িয়ে পড়েছে অভূতপূর্ব প্যানিক। যে তুর্কি দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে অস্ত্র ও ড্রোন জুগিয়ে আসছিল, আজ সেই আঙ্কারা হঠাৎ করেই ভারতের ডিফেন্স ক্যাপাবিলিটিস এবং ফরেন পলিসির সামনে নিজেদের অসহায় মনে করছে। মিডল ইস্ট এবং মেডিটেরিয়ান সিতে ভারত, গ্রিস এবং ইসরায়েলের ক্রমবর্ধমান স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স কি তুর্কির প্রেসিডেন্ট এরদোগানের হিসাব নিকাশ পুরোপুরি ওলটপালট করে দিল? ভারতের তৈরি 1500 কিলোমিটার পাল্লার লং রেঞ্জ ক্রুজ মিসাইল যখন গ্রিসের হাতে পৌঁছানোর মুখে, ঠিক তখনই তুর্কিশ মিডিয়া দাবি করছে ভারত নাকি তুর্কির বিরুদ্ধে একটি শক্তিশালী অ্যান্টি তুর্কি অ্যাক্সিস গড়ে তুলছে। কিন্তু প্রশ্ন হলো, তুর্কি এবং পাকিস্তানের এই মিলিটারি প্যাক্টের পরিণতি কি আগে থেকে স্পষ্ট ছিল না? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ডক্টর এস জয়শঙ্করের এই নীরব প্রতিরক্ষা পদক্ষেপ কি কেবল ভূমধ্যসাগরেই সীমাবদ্ধ, নাকি এর প্রকৃত মাস্টার স্ট্রোক লুকিয়ে রয়েছে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর অর্থাৎ পিওকেতে? আজ যখন তুর্কি এবং পাকিস্তান ভারতের সীমান্তে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে, তখন ভারতকে নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে পিওকে পুনর্দখল করতেই হবে। এই বার্তা কি বিশ্বমঞ্চে পৌঁছে গেছে? আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল অ্যানালিসিসে আমরা উন্মোচন করব ভারতের সেই মাস্টার স্ট্রোক যা একই সাথে ইসলামাবাদ এবং আঙ্কারার সামরিক অহংকার ভেঙে গুড়িয়ে দিচ্ছে। সম্পূর্ণ বিষয়টি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর ফোনে কথা বলেন গ্রিসের ফরেন মিনিস্টারের সাথে। ঠিক এই আলোচনার পর থেকেই টার্কিশ মিডিয়া, বিশেষ করে হারবার গ্লোবালের মতো প্রধান নিউজ চ্যানেলগুলিতে শোরগোল পড়ে যায়। টার্কিশ অ্যানালিস্ট ও সংবাদ মাধ্যমগুলি দাবি করতে শুরু করে যে ইন্ডিয়া, গ্রিস এবং ইসরায়েল এই তিনটি দেশ মিলে একটি অ্যান্টি টার্কি গ্রুপিং তৈরি করছে। তাদের বক্তব্য, এই জোটের একমাত্র উদ্দেশ্য হল ইন্টারন্যাশনাল ওয়াটার্স এবং ইস্টার্ন মেডিটেরিয়ান অঞ্চলে টার্কিকে কোণঠাসা করা। এমনকি টার্কির ফরেন মিনিস্টার হেকান ফিডা সম্প্রতি ভারতকে অনুরোধ জানিয়ে বলেছেন ভারত যেন গ্রিসকে কোনো অ্যাডভান্স ডিফেন্স টেকনোলজি সরবরাহ না করে। টার্কি এখন আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ভিকটিম হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন জাগে, টার্কি কি ভুলে গেছে তাদের অতীত কর্মকাণ্ডের কথা? এরদোগান যখন প্রকাশ্যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির মঞ্চে দাঁড়িয়ে কাশ্মীরের বিষয় নিয়ে একের পর এক ভারত বিরোধী বক্তব্য দিচ্ছিলেন, তখন ভারত চুপচাপ বসে থাকেনি। টার্কি যখন পাকিস্তানকে বাইরাক্তার ড্রোন, গোলাবারুদ এবং যুদ্ধজাহাজ সরবরাহ করছিল ভারতীয় সেনার বিরুদ্ধে ব্যবহার করার জন্য, তখন আঙ্কারা কিভাবে ভেবেছিল যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার এর কোনো রিটেলিয়েশন বা পাল্টা জবাব দেবে না? টার্কি ভেবেছিল তারা পাকিস্তানের সাথে হাত মিলিয়ে সাউথ এশিয়াতে ভারতকে চাপে রাখবে, আর ভারত নীরব দর্শক হয়ে থাকবে। কিন্তু 140 কোটি মানুষের দেশ ভারত আজ আর সেই পুরনো প্রতিরক্ষামূলক নীতিতে বিশ্বাসী নয়। ভারত আজ চোখের বদলে চোখ রেখে বিশ্ব রাজনীতিতে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে। টার্কি আজ নিজেদের বাঁচাতে তথাকথিত ইসলামিক ব্লক বা মিলিটারি অ্যালায়েন্সের স্বপ্ন দেখছে, কিন্তু বাস্তবে সেই স্বপ্ন আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর খুব স্পষ্টভাবে তথাকথিত সামরিক জোটের বাস্তবতা তুলে ধরেছেন। টার্কি, পাকিস্তান এবং অন্যান্য মিত্রদের এই জোট আজ চরম ব্যর্থ। একদিকে পাকিস্তান নিজেদের দেশে অর্থনৈতিক দেউলিয়াপনা এবং আফগানিস্তান বর্ডারে তালিবানের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে ব্যস্ত, অন্যদিকে টার্কি নিজের ভূখণ্ডে কুর্দিশ রেজিস্ট্যান্স এবং এখন মেডিটেরিয়ানে ইসরায়েল ও গ্রিসের তীব্র চ্যালেঞ্জের মুখোমুখি। এর বিপরীতে তৈরি হয়েছে ইন্ডিয়া, গ্রিস এবং ইসরায়েলের একটি অত্যন্ত শক্তপোক্ত স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ। হারবার গ্লোবাল দাবি করেছে যে এই ভারত, গ্রিস, ইসরায়েল অক্ষের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই। এটি নাকি কেবল টার্কির বিরোধিতার উপর ভিত্তি করে গঠিত, কিন্তু এটি একটি সম্পূর্ণ মিথ্যা প্রচার। এই তিন গণতান্ত্রিক দেশের জোট কোনো আগ্রাসনের জন্য তৈরি হয়নি। এই জোট গঠিত হয়েছে র্যাডিক্যাল এক্সট্রিমিস্ট, স্টেট স্পন্সর টেরোরিজম এবং আন্তর্জাতিক সমুদ্রপথে মেরিটাইম পলিসির বিরুদ্ধে লড়াই করার জন্য। ইসরায়েলের তৈরি হেরন ড্রোনস, হারপ অ্যান্ড স্কাই স্ট্রাইকার লয়টারিং মিউনিশনস, স্পাইস প্রিসিশন গাইডেড বোম্ব এবং বারাক 8 এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এমনকি সীমান্তে অপারেশনের সময় ভারতীয় সেনা সফলভাবে এই উচ্চ প্রযুক্তির ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তান ভিত্তিক টেরর লঞ্চ প্যাড ধ্বংস করেছে। অন্যদিকে 2023 সালের আগস্ট মাসে
প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ঐতিহাসিক এথেন্স সফরের মাধ্যমে ইন্ডিয়া এবং গ্রিস তাদের সম্পর্ককে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করেছে। এরপর গ্রিক প্রাইম মিনিস্টার ভারত সফর করেন। টার্কি বেআইনিভাবে নর্দার্ন সাইপ্রাস দখল করে রেখেছে এবং গ্রিসের এক্সক্লুসিভ ইকোনমিক জোন ও দ্বীপগুলোকে নিজেদের দাবি করে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করে চলেছে। ফলে টার্কির এই আগ্রাসী নীতির বিরুদ্ধে ভারত ও গ্রিস আজ এক ছাতার তলায় দাঁড়িয়েছে। এখন আসা যাক সেই আসল খবরে, যা শুনে আঙ্কারার ঘুম উড়ে গেছে। টার্কিশ অ্যানালিস্ট আর্ডেন জেন্টার্ক প্রকাশ্যে স্বীকার করেছেন যে ইন্ডিয়া এবং গ্রিসের মধ্যেকার মিলিটারি কোঅপারেশন মধ্যপ্রাচ্য ও পূর্ব বঙ্গোপসাগরের ব্যালেন্স অফ পাওয়ার চিরতরে বদলে দিতে চলেছে। গ্রিস এখন ভারতের কাছ থেকে আধুনিক ও মারাত্মক সব উইপেন সিস্টেম কেনার জন্য অধীর আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার সিস্টেম, আকাশ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং সবথেকে বিপজ্জনক, যা তুর্কির জন্য বড় আতঙ্কের কারণ, তা হলো ভারতের তৈরি ১,৫০০ কিলোমিটারের লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল। তুর্কি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আশঙ্কা করছে যে ভারত যদি এই ১,৫০০ কিলোমিটার পাল্লার স্টেলথ ক্রুজ মিসাইল গ্রিসকে সরবরাহ করে, তবে ইস্তাম্বুল এবং টার্কির প্রধান প্রধান সব স্ট্র্যাটেজিক এয়ারবেসেস গ্রিসের মিসাইলের রেঞ্জের মধ্যে চলে আসবে। ভারতের এই ক্রুজ মিসাইল নিমেষের মধ্যে রেডার এভিয়েশন প্রযুক্তির মাধ্যমে তুর্কির যাবতীয় এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে নিখুঁত আঘাত আনতে সক্ষম। এছাড়া ইন্ডিয়া এবং গ্রিস গঠন করেছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন ডিফেন্স কোঅপারেশন। ভারত এবং গ্রিস একে অপরের বড় বড় এয়ারফোর্স এক্সারসাইজতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। শুধু মিসাইল বা যুদ্ধবিমানই নয়, গ্রিস এখন ভারতের নেভাল ট্র্যাকিং নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছে। গ্রিসের একজন সিনিয়র মিলিটারি অফিসার এখন ভারতের হাইটেক মেরিটাইম ইনফরমেশন ফিউশন সেন্টারে বসে লাইভ শিপিং ট্র্যাকিং তথ্য শেয়ার করবেন। এর ফলে রেড সি এবং মেডিটেরিয়ান সিতে বাণিজ্য তরিগুলির সুরক্ষা নিশ্চিত হবে। টার্কি যদি মনে করে যে তারা পাকিস্তানের টেরর ফ্যাক্টরিকে অস্ত্র জুগিয়ে ভারতের জাতীয় নিরাপত্তায় আঘাত আনবে, তবে ভারতের এই পাল্টা পদক্ষেপ প্রমাণ করে দিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তার সীমানা কেবল লাদাখ বা রাজস্থানে আটকে নেই। ভারতের স্ট্র্যাটেজিক প্রভাব আজ ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত। বন্ধুরা, এবার আসা যাক সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়ে, যা আন্তর্জাতিক মিডিয়া এড়িয়ে যেতে চায়, কিন্তু ভারতের দৃষ্টিভঙ্গিতে এটিই সবচেয়ে বড় সত্য। কেন এই মুহূর্তে পিওকে ভারতের জন্য অবিলম্বে প্রয়োজন? কেন পিওকে ভারতের অধীনে আসা ছাড়া দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির স্থায়ী শান্তি সম্ভব নয়? আসুন নিটল বাস্তবতাটা বুঝে নিই। পাকিস্তান অকুপাইড কাশ্মীর কেবল একটি ভূখণ্ড নয়, এটি হলো আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং বিদেশি শক্তির ভারত বিরোধী অক্ষের প্রধান কেন্দ্রবিন্দু। টার্কি আজ পাকিস্তানের মাধ্যমে এই পিওকে অঞ্চলে নিজেদের সামরিক ঘাঁটি বা ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার অপচেষ্টা করছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান যৌথভাবে পিওকেকে ব্যবহার করে ভারতের উত্তরাঞ্চলীয় সীমান্তকে অস্থির রাখার ষড়যন্ত্র করছে। যদি ভারত অবিলম্বে পিওকে পুনর্দখল বা নিজের নিয়ন্ত্রণে না আনে, তবে ভবিষ্যতে টার্কি এবং পাকিস্তানের এই যৌথ সামরিক উপস্থিতি ভারতের জন্য আরও বড় হুমকির কারণ হয়ে দাঁড়াবে। পিওকে ভারতের অংশ হলে চায়না পাকিস্তান ইকোনমিক করিডরের মাধ্যমে চীন ও পাকিস্তানের যে অবৈধ সংযোগ তৈরি হয়েছে তা চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে। টার্কির মতো দেশগুলো পাকিস্তানের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে যে প্রক্সি ওয়ার চালাচ্ছে, সেই পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। ভারতের জন্য সেন্ট্রাল এশিয়া এবং ইউরোপে সরাসরি প্রবেশের স্থলপথ খুলে যাবে। আজ পিওকের সাধারণ মানুষ পাকিস্তানের অত্যাচার ও সামরিক শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছে। তারা ভারতের সাথে যুক্ত হতে চাইছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং হোম মিনিস্টার অমিত শাহ একাধিকবার পরিষ্কার করে দিয়েছেন যে পিওকে ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। তুরস্ক এবং পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে অশুভ অক্ষ তৈরি করতে চেয়েছিল, ভারত ঠিক তার হৃদয়বিন্দু অর্থাৎ পিওকেতেই আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছে। টার্কি গ্রিসকে নিয়ে চিন্তিত, কিন্তু তাদের আসল চিন্তা হওয়া উচিত পিওকে নিয়ে। কারণ পিওকে ভারতের নিয়ন্ত্রণে আসা মানে সাউথ এশিয়াতে পাকিস্তানের অস্তিত্ব সংকটে পড়া এবং তুরস্কের সমস্ত ভূরাজনৈতিক আগ্রাসনের পরিকল্পনা এক লহমায় মাটিতে মিশে যাওয়া। ভারত কেবল সামরিক শক্তিতেই তুর্কি অক্ষকে কোণঠাসা করছে না, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও তাদের বিচ্ছিন্ন করে দিচ্ছে। আপনারা অনেকেই আইমেক অর্থাৎ ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোরের কথা শুনেছেন। এই ঐতিহাসিক ট্রেড করিডোরের প্রধান স্তম্ভ হল ইন্ডিয়া, ইউএই, সৌদি আরবিয়া, জর্ডান, ইসরায়েল এবং গ্রিস।
এই করিডরের মাধ্যমে ভারত থেকে পণ্য সরাসরি আরব সাগর, মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পৌঁছাবে। কিন্তু লক্ষ্য করে দেখুন, এই গোটা রুট থেকে টার্কিকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। টার্কি ভেবেছিল তারা নিজেদের ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে এশিয়া ও ইউরোপের বাণিজ্যে একচেটিয়া রাজত্ব করবে। কিন্তু ভারতের এই আইমেক ট্রেড করিডর তুরস্কের সেই অর্থনৈতিক স্বপ্নকে ভেঙে দিয়েছে। এই কারণেই টার্কি এত মরিয়া হয়ে ইসরায়েল, গ্রিস এবং ইন্ডিয়ার বিরুদ্ধে বিষোদ্গার করছে। তুরস্কের হুরিয়েট, সাভা, মিলিয়েট এর মতো সংবাদপত্রগুলো ভারত, গ্রিস, ইসরায়েল জোটকে অ্যালায়েন্স অফ ইভিল বলে প্রচার করছে। কিন্তু যে দেশ আর্মেনিয়ান জেনোসাইডের মতো ইতিহাসের কালো অধ্যায়ের সাথে যুক্ত, যে দেশ নিজের ভূখণ্ডে এবং সিরিয়ার সীমান্তে কুর্দি সাধারণ নাগরিকদের উপর বিমান হামলা চালিয়ে আন্তর্জাতিক অপরাধ করেছে, সেই তুর্কির মুখে নীতিকথা একেবারে শোভাই পায় না। ভারত আজ বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতি এবং দ্রুত বর্ধনশীল সামরিক শক্তি। ভারতের ডিফেন্স প্রোডাকশন, টেকনোলজি, স্টার্টআপ এবং মিলিটারি ইনোভেশন আজ বিশ্বমঞ্চে সমাদৃত। ইসরায়েল এবং গ্রিস কোনো সাধারণ চুক্তি করছে না, তারা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র এবং প্রাচীনতম সভ্যতার সাথে নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত করছে। ইতিহাস সাক্ষী আছে, আজ থেকে প্রায় 2500 বছর আগে আলেকজান্ডার দ্য গ্রেটের ভারত অভিযান থেমে গিয়েছিল এই পাঞ্জাবের নদীর তীরে। তৎকালীন ভারতীয় রাজা পুরুর বীরত্বের সামনে তুর্কি জাতি এবং তুরস্ক নামের কোনো রাষ্ট্রের ধারণাও তখন পৃথিবীতে ছিল না। আজ সেই একই ভারত নতুন শক্তিতে জেগে উঠেছে। তুর্কি যদি মনে করে থাকে যে তারা পাকিস্তানকে অস্ত্র দিয়ে ভারতের সার্বভৌমত্বকে বারবার চ্যালেঞ্জ করবে, তবে তাদের মনে রাখা উচিত ভারতের কাছে এখন এমন কৌশলগত জবাব রয়েছে যা আঙ্কারা থেকে ইসলামাবাদ পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। গ্রিসের সাথে ভারতের প্রতিরক্ষা চুক্তি এবং পিওকে পুনর্দখলের জন্য ভারতের কৌশলগত প্রস্তুতি, এই দুটি তুরস্ক ও পাকিস্তানের অশুভ আতাতের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করবে। আজ ভারতের 140 কোটি মানুষ সরকারের এই কঠোর ও দূরদর্শী পররাষ্ট্রনীতির পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আপনার কি মনে হয় তুর্কি এবং পাকিস্তানের এই উস্কানির যোগ্য জবাব দিতে ভারতের কি এখনই পিওকের বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া উচিত? ভূমধ্যসাগরে গ্রিস এবং ইসরায়েলের সাথে ভারতের এই স্ট্র্যাটেজিক ডিফেন্স অ্যালায়েন্সকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ নিখাত জিওপলিটিক্যাল অ্যানালিসিস পেতে এখনই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো বিস্ফোরক ভূ রাজনৈতিক বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।